আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার কমপ্লিট গাইডলাইন। ভিডিওটি দেখলে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য একটি সম্পূর্ণ রোডম্যাপ পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গ্রাফিক্স ডিজাইন শিখবেন কি শিখবেন না এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। এটা আমার পক্ষে শেখা সম্ভব হবে কিনা, বা আমি এটা শিখতে পারবো কিনা, বা এটা শিখতে আমার কতদিন সময় লাগবে। অনেকের এভাবে ভাবতে ভাবতে আর কখনো গ্রাফিক্স ডিজাইন শেখা হয়ে ওঠে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, গ্রাফিক্স ডিজাইন শেখা একদম সহজ, পানির মতো। লাগে না কোনো কোডিং, লাগে না সিএসসির ব্যাকগ্রাউন্ড, লাগে না অনেক বেশি তাত্ত্বিক জ্ঞান, লাগে না কোনো গাণিতিক ফর্মুলা বা সূত্র। দিতে হবে শুধু একটু সময়, শ্রম, লাগবে কিছু স্কিল, ক্রিয়েটিভিটি, কিছু নিয়ম নীতি। চলুন আমরা দেখি সেগুলা কি। একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আপনার কি কি লাগবে। একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য সবথেকে আপনার প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সফটওয়্যার স্কিল। অর্থাৎ গ্রাফিক্সে কাজ করার জন্য আপনার যে সমস্ত সফটওয়্যারগুলো দরকার তার মধ্যে অন্যতম হলো ইলিস্ট্রেটর, ফটোশপ। ইলিস্ট্রেটর, ফটোশপ তো মাস্ট বি লাগবে। এগুলো ছাড়া আরো চাইলে আপনি আরো কিছু সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন। সেটা হচ্ছে অ্যাডোব ডিজাইন, অ্যাডোব এক্সডি, ফিগমা, কোরাল ড্র, ক্যানভা, এরকম অনেক সফটওয়্যার নিয়ে আপনি কাজ করতে পারেন। তবে আমি যারা নবীন গ্রাফিক্স ডিজাইনার তাদেরকে পরামর্শ দেব, প্রথমে ইলিস্ট্রেটর, এরপরে ফটোশপ শেখার জন্য। এরপর যে জিনিসটা দরকার সেটা টুলের দক্ষতা। টুলের দক্ষতা বলতে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যে ইলিস্ট্রেটর ব্যবহার করেন, ইলিস্ট্রেটর বা ফটোশপ এগুলো খুললে এখানে বিভিন্ন ধরনের টুল বারগুলো দেখতে পাবেন। এখানে প্রত্যেকটা আইকনের এক একটার কিন্তু এক এক ধরনের কাজ আছে, কোনটার কি কাজ এগুলো সম্পর্কে আপনার একটা কমপ্লিট স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাছাড়া আপনি কোন ডিজাইনের জন্য, লোগোর জন্য কি ব্যবহার করবেন, কি ইলিস্ট্রেটর নাকি ফটোশপ, ব্যানারের জন্য কি ব্যবহার করবেন, বা পোস্টারের জন্য কি করবেন, একটা ভিজিটিং কার্ড করতে কি কি ব্যবহার করতে হবে, সবকিছুর একটা স্বচ্ছ ধারণা আপনার থাকতে হবে। এরপরে যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভ থিঙ্কিং বলতে আমরা যে জিনিসটা বুঝি, অর্থাৎ সমস্যা সমাধানের জন্য নতুন কিছু আইডিয়া জেনারেট করার মন মানসিকতা আপনার থাকতে হবে, নতুন কিছু ভাবার ক্ষমতা আপনার থাকতে হবে, সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ কিছু খুঁজে বের করতে হবে, মূল্যবান প্রয়োগযোগ্য আইডিয়া আপনার তৈরি করতে হবে, আবার সীমাবদ্ধতার মধ্যেও আপনার সম্ভাবনা খুঁজে বের করতে হবে। অর্থাৎ প্রতিনিয়ত আপনার কিছু না কিছু নতুন আইডিয়া জেনারেট করতে হবে। আপনার শুধু আইডিয়া জেনারেট করলে হবে না, এই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার সেই ক্রিয়েটিভিটিও থাকতে হবে। আপনি অনেক কিছু ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারেন, কিন্তু আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই, অর্থাৎ আপনি সেটাকে বাস্তবে রূপ দিতে পারেন না। আপনি ভাবছেন এমন একটা বিমান তৈরি করবেন যে বিমানটি আকাশে উড়বে পাইলটবিহীন। আপনি কম্পিউটারের বাটমে চাপ দিলে এটা উপরে উঠবে, আবার আর একটা বাটন প্রেস করলে এটা নিচে নেমে যাবে। অনেক কিছু এরকম চিন্তা করেন, বাস্তবে আপনি একটি বিমান তো দূরের কথা, রিক্সাও তৈরি করতে পারেন না। তাহলে আপনার ওই ক্রিয়েটিভ থিঙ্কিং কোনো কাজ আসবে না যতক্ষণ না আপনার ক্রিয়েটিভিটি না থাকে। ক্রিয়েটিভ থিঙ্কিং আছে,
অর্থাৎ সেটাকে আপনার ওই ক্রিয়েটিভ থিঙ্কিংটাকে আপনার অবশ্যই বাস্তবে রূপ দিতে হবে। বাস্তবে রূপ দিতে পারলে সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। অর্থাৎ সৃজনশীলতার নতুন যে চিন্তার নতুন যে পথ আপনি বের করছেন সেটাকে বাস্তবে রূপ দেওয়া আবশ্যক। এরপরে যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রং এবং টাইপোগ্রাফি। রং হলো আলো এবং আবেগের একটি ভাষা। একটি ডিজাইনের মনোযোগ আকর্ষণ করে, অনুভূতি প্রকাশ করে এবং ব্র্যান্ডের পরিচিতি তৈরি করে, সেটা হচ্ছে রং। এখানে রঙের মধ্যে বিভিন্ন ধরনের আমরা রং দেখি। তার মধ্যে একটা হচ্ছে প্রাইমারি কালার, যেমন রেড, ব্লু, ইয়েলো। অন্য সব রং তৈরি করার এটা কিন্তু মূল একটা উপাদান। সেকেন্ডারি যে কালার আছে সেটা হচ্ছে গ্রিন, অরেঞ্জ এবং পার্পল, যেটা হচ্ছে প্রাইমারি রং মিশিয়ে তৈরি করা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টার্সিয়ারি কালার, যেটা হচ্ছে প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার মিশ্রণের ফলে যেই রংটা আমরা তৈরি করি সেটা হচ্ছে টার্সিয়ারি কালার। আর রং এটা এমন একটা জিনিস, প্রত্যেকটা রং কালার এটা কিন্তু অর্থ বহন করে। যেমন রেড কালার শক্তি, ভালোবাসা, জরুরি, আগ্রহ, এমনকি সতর্কতাও নির্দেশ করে। যেমন নীল রং, ব্লু, পেশাদারিত্ব, শান্তি, আস্থা এগুলো নির্দেশ করে। যেমন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, প্রযুক্তি প্রতিষ্ঠানে কিন্তু নীল রংটা ব্যবহার করে। যেমন আমাদের আইকনের এখানে লোগোতে কিন্তু ওই নীল রংটা কিন্তু ব্যবহার করছি। সবুজ যে কালার আছে গ্রিন কালার, প্রকৃতি, স্বাস্থ্য, শান্তি, নিরাপত্তা ইত্যাদির অর্থ বহন করে। হলুদ আনন্দ, উচ্ছ্বাস, সতর্কতা বার্তা বহন করে। বেগুনি কালার বিলাসিতা, কল্পনা, আধ্যাত্মিকতার বার্তা বহন করে। এরপর আছে কালো, যেটাকে ব্ল্যাক বলি, এটা হচ্ছে ক্ষমতা, আধুনিকতা। সাদা হচ্ছে বিশুদ্ধতা, সরলতা। কমলা উদ্দীপনা, শক্তি, সৃজনশীলতা। এভাবে কিন্তু এক একটা কালার এক একটা মিনিংফুল কিন্তু অর্থ বহন করে। সেই কালার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আর সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে কালার ম্যাচ করা। আপনি যদি গুগলে কালার কম্বিনেশন লিখে চার্জ দেন, এখানে কিন্তু অনেক ধরনের কালার কম্বিনেশন কিন্তু চলে আসবে। এখানে কোন কালারের সাথে কোন কালারের ম্যাচ হচ্ছে এখান থেকে দেখে কিন্তু আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। এখানে দেখে বুঝতে পারবেন আসলে কোন কালারের সাথে কোন কালারটা দিলে এটা সুন্দর ভাবে অর্থাৎ ফুটে উঠবে। সেই কালারটা কম্বিনেশনটা আপনার এখান থেকে বুঝতে হবে। টাইপোগ্রাফি হচ্ছে অর্থাৎ আপনি কোন ধরনের ফন্ট দিবেন, ফন্টের স্টাইল কেমন হবে, সাইজ কেমন হবে, এবং কোন লেখাটা মানুষের আগে চোখে পড়বে, এবং লাইন স্পেস কতটুকু হবে, দুইটা অক্ষরের মাঝে কতটুকু দূরত্ব থাকবে, অ্যালাইনমেন্ট বলতে আমরা যেটা বামে হবে নাকি ডানে হবে নাকি মাঝখানে হবে সেটা আপনাকে বুঝতে হবে। এবং ফন্টের যে ব্যবহারগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। ভালো টাইপোগ্রাফিক হওয়ার জন্য যে টিপসগুলা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে একক ডিজাইনের 2-3টির বেশি ফন্ট কিন্তু আপনি ব্যবহার করবেন না। বড় হেডিং, মাঝারি সাব হেডিং এবং ছোট বডি ফন্ট এগুলো রাখুন, এবং যথাযথ লাইন, দূরত্ব, মার্জিন এগুলো কিন্তু বজায় রাখুন। অর্থাৎ আপনার দেখতে জিনিসটা যেন অনেক বেশি সুন্দর দেখে। ইউএক্স এবং ইউআই ডিজাইন সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। ইউএক্স ডিজাইন এটা মানে কি? ইউএক্স ডিজাইন হলো একজন ব্যবহারকারী কোনো একটা ওয়েবসাইট, অ্যাপস বা সফটওয়্যার তখন
তার অভিজ্ঞতাকে বলা হয় ইউজার এক্সপেরিয়েন্স। ইউজার এক্সপেরিয়েন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একজন ব্যবহারকারী যখন কোনো ওয়েবসাইট, অ্যাপস, সফটওয়্যার ব্যবহার করে তখন তার অভিজ্ঞতাকে বলা হয় ইউজার এক্সপেরিয়েন্স। অর্থাৎ সাইটটি বা অ্যাপসটি ব্যবহার করতে সহজ হবে কিনা, এটা দ্রুত লোড হবে কিনা, কাঙ্ক্ষিত তথ্য সহজে পাওয়া যাবে কিনা এবং ব্যবহারকারী কতটুকু সন্তুষ্ট। আর ইউআই মানে যেটা বুঝি সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস হচ্ছে অর্থাৎ ইউজারের সামনে যেটা দেখা যায়, বিশেষ করে ডিজাইনের রং, বাটন, আইকন, লেআউট, টাইপোগ্রাফি ইত্যাদি। অর্থাৎ ইউআই ডিজাইনের মূল লক্ষ্য হচ্ছে দৃষ্টিনন্দন এবং সহজ ইন্টারফেস তৈরি করা। এরপরে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ডিং সম্পর্কে একটা ধারণা। ব্র্যান্ডিং মানে একটা লোগো বা নাম নয়, এটা একটা প্রতিষ্ঠানের পরিচয়, বিশ্বাসযোগ্যতা, মানুষের মনে সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটা ভাবমূর্তি গড়ে তোলা, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনার পণ্য বা সেবা পরিচয় তৈরি করে, মানুষ আপনাকে চিনে রাখে, বিশ্বাস করে, আপনি প্রতিযোগিতায় কিন্তু এগিয়ে থাকেন। ব্র্যান্ড বলতে আমরা যেমন অ্যাপল, স্যামসাং বা ডেল, বিভিন্ন যে কোম্পানি দেখি যেগুলোর লোগো, স্লোগান, ডিজাইন, রং এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মানুষের মনে প্রতিষ্ঠিত একটা ভাবমূর্তি। কারণ আপনি একটা মোবাইল ফোন যখন কিনেন, 10,000 টাকা দামের মোবাইল ফোন বা 15,000 টাকা দামের, এটা কত দর কষাকষি করেন, কত কোম্পানির দেখেন, আপনি কোন কোম্পানি নেবেন, স্যামসাং নেবেন নাকি অপো নেবেন নাকি শাওমি নেবেন, এটা কত কিছু চিন্তা করেন। আপনি যখন আইফোন কিনেন 1 লক্ষ টাকা দিয়ে, তখন বিন্দু মাত্র 1 লক্ষ টাকা দিতে আপনি চিন্তা করেন না। কারণ এই অ্যাপলের, আইফোনের ব্র্যান্ডটা এমন হয়ে গেছে, এটা মানুষের মনের মধ্যে এমন একটা আস্থা জন্ম নিয়েছে, এটা টাকা দিতে বা এটা কিনতে বিন্দু মাত্র চিন্তা করে না। ব্র্যান্ডিং হচ্ছে সেরকম একটা জিনিস। ব্র্যান্ডিং কিন্তু পরিচয় বহন করে, বিশ্বাসযোগ্যতা অর্জন করে, আলাদা একটা আপনার প্রতিষ্ঠানকে অবস্থা নিয়ে যায় এবং এটা গ্রাহক ধরে রাখে। সবচেয়ে বড় সেটা হচ্ছে ওই উচ্চ মূল্য পণ্যটা কিন্তু বিক্রি করে। ব্র্যান্ডিং এর যে উপাদানগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই ব্র্যান্ডিং এর নাম, লোগো, স্লোগান, রং, ফন্ট, টাইপোগ্রাফি, এগুলো সবকিছু দেখে মানুষ চিনতে পারে। লোগো দেখলে চিনতে পারে, রং দেখলে চিনতে পারে, নাম দেখলে তো অবশ্যই চিনবে, এটা স্বাভাবিক, কারণ ব্র্যান্ড হচ্ছে সেরকম একটা জিনিস। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশন বলতে আমরা যেটা বুঝি, যখন কোনো বার্তা বা তথ্যকে ছবি, অডিও, গ্রাফ, আইকন, রং, ডিজাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। সহজ ভাষা যদি আমরা বলতে চাই, কোনো কিছুকে আমরা যখন মুখে না বলে চোখে দেখিয়ে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। হোক সেটা ছবি, আইকন, ভিডিও, গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স, রং ইত্যাদির মাধ্যমে। কারণ ভিজুয়াল কমিউনিকেশন এটা এত গুরুত্বপূর্ণ, কারণ এখানে তাকে চোখ ধাঁধালো এফেক্টিভ, যা মানুষ সহজেই দ্রুত দেখলে চিনতে পারে, বুঝতে পারে বা মনে রাখতে পারে এবং সহজবোধ্য। এরপরে যেটা আলোচনা করবে সেটা হচ্ছে কম্পোজিশন ও লেআউট। যেমন আপনার ডিজাইনের প্রতিটি উপাদান, টেক্সট, ছবি, রং ইত্যাদি কিভাবে একসাথে সাজানো হয়েছে তার একটা পরিকল্পনা ও ভারসাম্য। অর্থাৎ সহজভাবে যদি বলতে যাই, কম্পোজিশন হলো একটা ছবি বা ডিজাইনের গঠন বা গাঠনিক বিন্যাস, আর লেআউট হচ্ছে
ওই ডিজাইনের উপাদানগুলো, যেমন তার মধ্যে হেডলাইন, বডি টেক্সট, ছবি, বাটম, পেজে কোনটা কি অবস্থানে সাজানো আছে, সেটা হচ্ছে তার একটা লেআউট। এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আর একটা ভালো লেআউট এবং কম্পোজিশন তৈরি করার যে 7টি মূলনীতি থাকে, যেগুলোকে আমরা ডিজাইন প্রিন্সিপাল হিসাবে দেখি, সেটার মধ্যে অন্যতম হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনার টেক্সট গুলা বা বিভিন্ন ছবি, ইমেজ যা আছে, এগুলা কি লেফট হবে নাকি রাইটে হবে নাকি কোন পাশে হবে, এটা কিন্তু নির্দেশনা প্রদান করে। এরপর হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি মানে কোন অংশটা আগে মানুষের চোখে পড়বে এটা ঠিক করা, যেমন হেডিং বড় করা, বডি ছোট করা, এভরিথিং। এরপর হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সের মধ্যে কোনটা কোন জায়গা হবে, যেমন টেক্সট কোথায় হবে, ছবি কোথায় হবে, ভিডিও কোথায় হবে, এগুলো কিন্তু একটা ভারসাম্য রক্ষা করতে হয়। যেমন প্রক্সিমিটি, অর্থাৎ কোন উপাদানটা কোথায় হবে, কোন জায়গা হবে, যেমন নাম, দাম, এগুলো কিন্তু পাশাপাশি রাখা হয়। যেমন যেখানে ইমেল নাম্বার লিখবেন সেখানে পাশে কিন্তু মোবাইল নাম্বারটাও দিবেন। এটা হচ্ছে প্রক্সিমিটি বলে। এর হচ্ছে কন্ট্রাস্ট, যেটা বিভেদ বলি। এটা হচ্ছে রং, আকার, ফন্ট ইত্যাদির একটা ভিন্নতা তৈরি করা, বা যেটাকে মানুষ ফোকাস করে। আর রিপিটেশন, এটা নির্দিষ্ট স্টাইল বারবার ব্যবহার করা। যেমন বিভিন্ন কোম্পানি দেখবেন যে বিভিন্ন ব্যাংকের বলেন বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডগুলো প্রতি বছর একই রকম ছাপানো হয়, প্রসপেক্টাস গুলো একই রকম, লোগোটা তো চেঞ্জ হয় না। তাহলে একই জিনিস বারবার ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে আপনার গ্রাহক বা ক্লায়েন্ট আপনার লোগোটা, ছবিটা, ব্যানার, পোস্টার এগুলো কিন্তু সহজে মনে রাখতে পারে। আর হোয়াইট স্পেস বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ আপনার কোন টেক্সটের পাশে কতটুকু জায়গা, স্পেস বা ফাঁকা জায়গা রাখবেন, ছবিটা কোথায় হবে, এই সব কিছু। এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে পোর্টফোলিও তৈরি। পোর্টফোলিও হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার কাজ, দক্ষতা, অভিজ্ঞতাকে প্রমাণ করার জন্য সুন্দরভাবে উপস্থাপনার একটা পেশাদারিত্ব মাধ্যম। মোট কথায় সহজভাবে যদি আমি বলতে চাই, পোর্টফোলিও হলো ডিজিটাল সিভি, কাজ ও এক্সপেরিয়েন্সের একটা গ্যালারি। কারণ পোর্টফোলিও কিন্তু বর্তমান যুগে আমাদের দরকার হয়। আপনি কাজ দেখানোর মাধ্যম হচ্ছে পোর্টফোলিও। যেমন ফ্রিল্যান্সারদের এটা দরকার হয়, আপওয়ার্ক, ফাইভারে আপনি ক্লায়েন্টরা আপনার আগে কাজটা দেখবে, আপনি অতীতে কি কাজ করছেন, কারণ কাজটা দেখে তো আপনাকে আর একটা কাজ দিবে। কারণ পোর্টফোলিওর মাধ্যমে কিন্তু আপনার একটা বিশ্বাসযোগ্যতা বাড়াবে, নিজের একটা ব্র্যান্ডিং তৈরি হবে, আপনি যে একজন প্রফেশনাল সেটার পরিচয়টা কিন্তু অন্যরা খুঁজে পাবে। আপনি একটি পোর্টফোলিও যদি তৈরি করেন, তাহলে ওখানে আপনার পরিচয়, আপনি কে, কি কাজ করেন, আপনার উদ্দেশ্য, লক্ষ্য কি, আপনার স্কিল কি, আপনি কি কি জানেন, আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন, ওয়েব ডিজাইনিং জানেন, প্রোগ্রামিং জানেন, বা এআই সম্পর্কে জানেন, এগুলো কিন্তু আপনার ওই পোর্টফোলিওর মধ্যে কিন্তু বিস্তারিত থাকবে। আপনার অতীতে যে কাজগুলো করেছেন তার কাজের কিছু নমুনা বা স্যাম্পল থাকবে, আপনার এক্সপেরিয়েন্স বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড গুলো থাকবে। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক। আপনি যে কাজগুলো অতীতে করেছেন, আপনাকে আপনার ক্লায়েন্ট কি বলছে, ওই কাজের উপর আপনার ক্লায়েন্ট কতটুকু সন্তুষ্ট, সেটা কিন্তু দেখবে। ক্লায়েন্ট ফিডব্যাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কন্ট্রাক্ট। আপনার ক্লায়েন্ট আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, আপনার ইমেল, মোবাইল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে তো আপনার সাথে যোগাযোগ করবে। তাহলে যোগাযোগের অন্যতম একটা মাধ্যম হচ্ছে কিন্তু পোর্টফোলিও। এরপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট। একটা প্রজেক্ট আপনি যে করবেন,
আপনার এটা সময় নির্ধারণ করে দিতে হবে এবং কাজ, টিম, রিসোর্স এগুলোর একটা সমন্বয় বা পরিকল্পনা প্রণয়ন করতে হবে। একটা নির্দিষ্ট সময়ে কাজটাকে শেষ করতে হবে, আপনার গুণগত মান ঠিক রাখতে হবে, টিম এবং রিসোর্সদের ঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে। আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য যে ধাপগুলা, ইনিশিয়ালাইজেশন করতে হবে, আপনাকে শুরু করতে হবে, এরপরে প্ল্যানিং করতে হবে, এক্সিকিউট বা এটাকে পরিচালনা করতে হবে, এরপরে মনিটরিং করতে হবে, এটা পর্যবেক্ষণ করতে হবে সব সময়, এটা ক্লোজিং করতে হবে, অর্থাৎ ক্লোজিং করে আপনার ক্লায়েন্টকে কাজটা কিন্তু ডেলিভারি দিতে হবে। প্রজেক্ট ম্যানেজ করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কাজগুলোকে ভাগ করে দিতে হবে। আপনার একটা নির্দিষ্ট ডেডলাইন ঠিক করতে হবে। আপনার কাজ করলে তো হবে না, চলছে গাড়ি যাত্রা বাড়ি, আপনি শুরু করছেন কবে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এমন হলে কিন্তু চলবে না। আপনার একটা নির্দিষ্ট ডেডলাইন ঠিক করতে হবে। টিম মেম্বারদের সাথে কাজগুলা, আপনার যারা টিম মেম্বার থাকবে, টিম মেম্বারদের কাজগুলো আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে, রিসোর্স গুলা ঠিকভাবে ব্যবহার করতে হবে, ক্লায়েন্ট বা বসের সাথে যোগাযোগ রাখতে হবে। তখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন, আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।